দর্শক দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নোট দিয়েছেন। দেখুন, একটু বড় করে দেখাচ্ছি। 23 ডিসেম্বর 2025। প্রিয়, প্রথমেই জানাই আসন্ন নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা। আপনাদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আজ নবান্নে আমার আলোচনা হলো। ডব্লিউবিসিএস সার্ভিসের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বললাম এবং খুবই সদর্থক ও ইতিবাচক কথাবার্তা আজকের সভাতে হলো। মানে ডব্লিউবিসিএস দের ব্যাপারে আর কি কথা বলছেন, তাদের সংগঠনের সঙ্গে সব মানে আলোচনা হয়েছে। তো কি কি আলোচনা হয়েছে, তাদের বিষয়ে কি কি ভাবছে সরকার, তাদের থেকে বেশি নাকি এর আগে কোনো সরকার ভাবেনি, এইসব বলা হয়েছে। এবং পদোন্নতি কোন মানে কি সব পদের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি বলা হয়েছে। বেতন কাঠামো ব্যাপারেও সব বলা হয়েছে। মানে বিরাট ওনারা সব করছেন, দেখছেন, প্রমোশন ইত্যাদি নিয়ে বলা হয়েছে। বেতন কাঠামোর ব্যাপারটা আমি যেন কোথায় দেখছিলাম, এই যে আইএএস আইপিএস দের মতো আলাদা পে রুল এবং বিডিওদের জন্য 13 মাসের বেতন, মানে এইসব বলা টলা হয়েছে। তারপরে পদোন্নতির কি সব আছে বলা হয়েছে। লম্বা একটা নোট বলতে পারেন, যারা পড়তে চান পুরোটা পড়ে নেবেন। আর এই যে লাল যে দাগ দেওয়া হয়েছে, এখানে দেখুন মানে কোনটা বলার চেষ্টা করেছেন। বর্তমানে এসআইআর এর যে কাজ চলছে, সেই কাজেও ডব্লিউবিসিএস অফিসারদের অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হচ্ছে, আমি জানি। কিন্তু একথা জানবেন, রাজ্য সরকার এই কঠিন সময়ে সর্বতভাবে আপনাদের পাশে আছে ও আগামী দিনেও থাকবে। তো ব্যাপারটা বুঝতে পারছেন, এমন একটা সময়ে এটা বলা হচ্ছে, নোট দেওয়া হচ্ছে এবং প্রলোভন দেখানো হচ্ছে, যে সময়ে এসআইআর চলছে এবং এসআইআর এর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ অংশটা, যেটা 27 তারিখ থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে হিয়ারিং পর্ব। তো তার আগেই এই ধরনের একটা বার্তা মুখ্যমন্ত্রী দিয়ে রাখলেন। ব্যাপারটা কি? হিয়ারিং পর্ব খুবই ভাইটাল, আপনারা শুনেছেন। নন ম্যাপিং 30 লক্ষ, আর অসঙ্গতি রয়েছে ম্যাপিং এ থাকা অংশের মধ্যে, সেটাও প্রায় 1,67,00,000 যেটা বলা হচ্ছে। তাদেরকেও সন্দেহের তালিকা রাখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে তাদেরও অনেককে হিয়ারিং পর্বে ডাকা হতে পারে। তো এই সময়ে যারা মানে নিচের মানে এইআরও বা এরকম র্যাঙ্কে যারা কাজ করবেন, যারা নিচে নিচে যারা কাজ করছেন কমিশনের হয়ে, তো তাদের কাছে এটা কি বার্তা? বিডিও, এই ডব্লিউবিসিএস র্যাঙ্কের যারা এক্সিকিউটিভ ব্যাপার, তো তাদের ব্যাপারে এই যে এই বার্তাটা দিলেন যে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে, সংগঠনের আলোচনা হয়েছে, আবার সেটাকে লিখিত আকারে এটা তো দেখছি সামনে এসছে। তো এটা তাহলে কি বার্তা? এটার মাধ্যমে অ্যাকচুয়ালি এই মুহূর্তে এই র্যাঙ্কের লোকজনদের সঙ্গে মানে লোকজনদের মাধ্যমে কোন কাজটাকে উতরে নেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? নিশ্চয় দর্শক প্রশ্ন উঠবে। হিয়ারিং পর্ব শুরু হচ্ছে 27 তারিখ থেকে। তার আগে এই ধরনের একটা খবর সামনে এলো এবং আমরা এই করি সেই করি, আপনাদের বেতন এত দিই তত দিই, আইএস এইসব রুল, আলাদা রুল করেছি বেতনের, এইসব যে বলে টোলে, বা আমরা এত ভাবছি, আরো ভাববো, এরকম ভাবনা কেউ ভাবেনি, এই যে কথাগুলো বলা হচ্ছে, এর মাধ্যমে অ্যাকচুয়ালি কি বার্তা, কোন কাজটাকে উতরে নেওয়ার চেষ্টা হচ্ছে? ভাবতে হবে দর্শক, এই সময় ভাবতে হবে। নতুন বছরের শুভ কামনা করে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করলেন এবং এসআইআর এর কথাটা উল্লেখ করে আমরা পাশে আছি, পাশে থাকবো, জানি খুব কষ্ট হচ্ছে আপনাদের, মানেটা কি? হ্যাঁ দর্শক, আমি দেখছি এই যে মানে লেটার বা নোট যাই বলে না কেন, বা শুভেচ্ছা বার্তা, এটাকে নিয়ে শুভেন্দু অধিকারী নিজেও একটা পোস্ট করেছেন ওনার এক্স হ্যান্ডেলে। বলে উনি একটা লম্বা লেখা লিখেছেন, দেখুন, শো মোর বলে লেখাটা নিচের দিকে, মানে এটা পুরো ক্লিক করলে অনেক লম্বা লেখা, সেজন্য আমি ওটা ওইভাবে দেখাচ্ছি। উনিও এটার একটা ব্যাপারে মানে কথা বলেছেন, বলারই কথা। তো এটা পরিষ্কার, চোখের সামনে পরিষ্কার দর্শক, কি চাওয়া হচ্ছে। খসড়া তালিকা প্রকাশ পেয়েছে, সেখানে 58 লাখ সামথিং বাদ, তাই তো। আর যেটা হচ্ছে যে নন ম্যাপিং 30 লক্ষ, তাদেরকে নোটিশ করা হচ্ছে। অলরেডি ওনাকে নোটিশ করা হয়ে গেছে, 20 লাখের উপরে নোটিশ করা হয়ে গেছে, পরপর হবে। এবং প্রত্যেকদিন যে হিয়ারিং হবে, এক একজন 150 জন করে, মানে 150 করে হিয়ারিং করবেন এক একটা কেন্দ্রে। ধরুন যেটা হচ্ছে ইআরও প্লাস একজন, ইআরও প্লাস 10 এইআরও হিয়ারিং করবেন এক একটা বিধানসভা কেন্দ্রে, এক একজন, এবং তাদের মধ্যে এক একজন 150টা করে হিয়ারিং করবেন, বুঝতে পারছেন?
তো এই পর্ব এখন শুরু হচ্ছে, যেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, সন্দেহ রয়েছে আমাদের, যে আদৌ কি সেটা ঠিকঠাক হবে, তার কি ব্যবস্থাপনা ঠিকঠাক করবে কমিশন, নাকি ওখানেও জল মেশানোর ব্যবস্থা হবে। তবে মুখ্যমন্ত্রী যে ভাষা, যে ভার্সন দেখতে পাচ্ছি দর্শক, এখান থেকে সন্দেহটা আরো বাড়ছে। আর লোকজনরা তো বলতে শুরুই করে দিয়েছেন, শাসকের নাম মানে বাদ দেওয়া যাবে না, পারলে আরো যাদের সব ওই খুঁজে পাওয়া যায়নি, পাওয়া যায়নি বা এইসব বলা হচ্ছে, তাদেরকে খুঁজে এনে নাম ঢোকাতে হবে। আমি জানি না সেই কাদের নাম ঢোকানো হবে শেষ মুহূর্তে। প্রথম ধাপটা হয়তো চেষ্টা হয়েছে যতটা যতটা পারা যায় এইভাবে করে দাও, তারপর যখন বাদ পড়বে তাদের নিয়ে আমরা ফের নামবো বলতে তো মুখ্যমন্ত্রী তো ঘোষণাই করে দিয়েছেন, মে আই হেল্প ইউ ক্যাম্প হবে আমাদের, বলেছেন না মুখ্যমন্ত্রী। এখন কি হেল্প এবং নানান সব সার্টিফিকেট তো দেওয়া শুরু হয়েছে শুনছি, পঞ্চায়েত লেভেল থেকে নানানের থেকে সব সার্টিফিকেট দেওয়া হচ্ছে। ফলে ওনারা যে চেষ্টা করে যাবেন যতটা নাম ঢোকানো যায়, এটা পরিষ্কার। আর আমাদেরকে অবাক করেছে যে যেখানে গুজরাটের মতো একটা জায়গা, বাংলার বর্ডার থেকে অনেক দূর, সেখানে খসড়া তালিকার মানে ব্যাপারটাই যেটা সামনে এসছে, প্রায় 74 লক্ষ বাদ, সেখানেও সন্দেহের তালিকায় আরো নামটাম রয়েছে। তামিলনাড়ু, সেখানে প্রায় 1 কোটি, মানে 97 লক্ষ, মানে প্রায় 1 কোটি বাদ, মানে খসড়া এখানেই বলা হচ্ছে। সেখানেও সন্দেহের তালিকায় আরো অনেক আছে, সেখানেও হিয়ারিং হবে আরো। তাহলে সেখানে সংখ্যাটা গিয়ে কোথায় দাঁড়াবে? তো যেখানে বাংলা বর্ডার এবং চোখের সামনে আমরা দেখলাম এত লোক পিলপিল করে চলে যাচ্ছেন এসআইআর হচ্ছে বলে, আর সেখানে মাত্র 58 লক্ষ। তবে যেটা আপনারা বলছেন যে একটু ওয়েট করুন, সবুর করুন, কারণ এখানে সন্দেহের তালিকাতে সংখ্যাটা অনেকটা বেশি আছে, 1,67,00,000, আর নন ম্যাপিং তো 30 লক্ষ ব্যাপারটা আছেই, সুতরাং সংখ্যাটা এখানেও বাড়বে। তবে আমরাও সেটা বিশ্বাস করি, যদি ঠিকঠাক এসআইআর হয় সংখ্যাটা অবশ্যই কোটি ছাড়াবে, যেটা শুভেন্দু থেকে শুরু করে অনেক কি বলেছিলেন যে কোটি ছাড়াবে। তো যা অন্যান্য রাজ্যের দৃশ্য দেখতে পাচ্ছি, এবং ইউপিতে সেখানেও শুনছি প্রচুর নাম বাদ যাচ্ছে। আসলে কি বলুন তো, ওইসব রাজ্যে শাসক সরকার পক্ষ তারাও কিন্তু এসআইআর এর পক্ষে, তারা কিন্তু হস্তক্ষেপ করছে না যারা এসআইআর এর জন্য কাজ করছেন। আর এখানে তো যারা কাজ করছেন এসআইআর এর হয়ে, তাদের কাজের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, বা কাজে যারা যুক্ত তাদেরকে নানানভাবে সব মোটিভেট করা হচ্ছে। দেখছেন না বিএলওর নামে একাংশকে দিয়ে কমিশনের সামনে কি চলছিল। আবার যখন এই কথাগুলো বলা হচ্ছে, এখানেও তো ইঙ্গিত পরিষ্কার না যে কি করতে চাওয়া হচ্ছে, কিন্তু ওইসব রাজ্যে তো এগুলো হয়নি। ওইসব রাজ্যে যারা কমিশনের হয়ে কাজ করছেন, তারা কমিশনের মতোই তারা কাজ করছেন। ফলে ওখানে শাসক হস্তক্ষেপ করেনি, শাসক বরঞ্চ ঠিকঠাক এসআইআর যাতে হয় সেটার জন্য তাদের তরফ থেকে যেটুকু করার তারা করছে। আর এখানে টোটালটাই প্রথম থেকে বাধা, আটকাতে পারলো না শাসক শেষ পর্যন্ত। এসআইআরটা হয়েছে, কিন্তু ওই যে নানান ভাবে ম্যানিপুলেট করার বিষয়টা, অভিযোগটা সামনে এসছে, সেই জন্য ফিগারটা এইরকম হয়ে গেছে। তবে এই হিয়ারিং পর্ব যদি ঠিকঠাক হয়, মানে উনি যেভাবে প্রভাব খাটাচ্ছেন কার্যত আবারও, সেই প্রভাব যদি কাটিয়ে যারা কাজ করছেন তারা করতে পারেন, আমরা এখনো বিশ্বাস করি সংখ্যাটা, বাদের সংখ্যাটা অন্তত পক্ষে 1 কোটি ছাড়াবে, এখনো বিশ্বাস করি। তো সেই জন্য শুভেন্দুরা যেমন সরব হচ্ছেন, আশা করি যাদের যেভাবে দেখার সুযোগ থাকবে, নজরদারি করা, পর্যবেক্ষণ করা, তাদের সেটা করা উচিত। এবং এই যে এই সময় এইরকম বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, তার মানে কিভাবে প্রভাব খাটানো হচ্ছে, কমিশনেরও এটা দেখা উচিত। আর হতে পারেন তারা সরকারি কর্মচারী, হতে পারে সরকার তাদেরকে এইভাবে প্রলোভন দেখাচ্ছে, কিন্তু কমিশন যদি তাদের মনিটরিং সিস্টেমটা ঠিকঠাক রাখে, যা হবার হয়েছে আগে, কিন্তু পরবর্তী যেটা বাকি আছে সেই অংশটা যদি ঠিকঠাক রাখে মনিটরিং সিস্টেম, আমার মনে হয় অসুবিধা হবে না, সংখ্যাটা কোটি ছাড়াবে। তাহলে আমরা ওয়েট করছি, আমরা একেবারে নিরাশ হয়ে পড়ছি তা না, উনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমরা একেবারে আমরা শেষ পর্যন্ত দেখবো, ওয়েট করব। আর আমি আপনাদের উদ্দেশ্যে বলেছি যে আপনারা সবাই যে যার মতো করে চেষ্টা করবেন। আপনাদের এলাকায় যে তালিকা প্রকাশ পেয়েছে, সেখানে যাদের যাদের সন্দেহ লাগবে, আপনারা কমিশনে ওখানে যোগাযোগের নাম্বার আছে, টোল ফ্রি নাম্বার আছে, বা পলিটিক্যাল পার্টি যারা বিরোধী পার্টি আছে তাদের নজরে আনবেন, তারা তাদের জায়গায় গিয়ে বলবেন। পলিটিক্যাল পার্টির লোকেরা তো দেখেছি কমিশনের জানতো মাঝে মধ্যেই, যারা বিরোধী পার্টির লোক আছেন তাদের নজরে আনবেন, চেষ্টা করবেন যতটা ভালো এসআইআর হয়। আমি এখনো আশাবাদী 1 কোটি ছাড়াবে, দেখা যাক। তবে একটা কথা দর্শক আমি বলে শেষ করব, যা দেখতে পাচ্ছি সরকারের মন মানসিকতা, এই যেন অনেকটা ইংরেজ শাসনের মতো হতে চলেছে। আমি কেন কথাটা বলছি, দেখুন ডব্লিউবিসিএস র্যাঙ্কে যারা আছেন তাদের জন্য আলাদা বেতন,
কি সব মানে ভাতা, তারপরে কি সব বলছেন না সব সুযোগ সুবিধা, এটার মানে কি? তার মানে WBCS র্যাঙ্কের লোকেদেরকে ভালো বেতন দেবো, থানার বড়বাবুদেরকে ভালো বেতন দেবো, আর IAS IPS দের তো ব্যবস্থা তো রয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে ইনাদেরকে ভালো বেতন দেবো, ওনারা টোটালটাকে কন্ট্রোল করবেন, বাকিদেরকে শুষে নেবো চুষে নেবো, তাই না? বাকি তার নিচে যারা কাজ করেন, ধরুন বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আপনাদের প্যারা টিচার বলুন, আরো বিভিন্ন ক্ষেত্রে, এখন তার পার্মানেন্ট তো চাকরি হচ্ছে না, এখন 5,000 7,000 8,000 দিয়ে চাকরিতে ঢুকে দেওয়া হচ্ছে। তবে তাদের শ্রমটাকে শুষে নেওয়া হচ্ছে, তাদের জন্য ভাবা হচ্ছে না, তাদের সংসারটা কি করে চলছে, কি করে চলবে সেটা ভাবা হচ্ছে না, ভাবা হচ্ছে কাদের জন্য আলাদা করে WBCS র্যাঙ্কের লোকজনদের জন্য, তাদের বেতন তো এমনিতেই তো ভালো, বা তার উপরের লোকেদের জন্য যারা অলরেডি একটা ভালো অঙ্কের টাকা পান, অবশ্যই তাদের বেতন বৃদ্ধি হোক, আমরা সেটা নিয়ে আমরা কোনো আপত্তি করছি না। আমি জাস্ট তুলনা টানতে চাইছি। আমার হিংসা হচ্ছে না যে বিএলও বলছি, বিডিওরা বা তার উপরে লোকেরা এত বেতন কাটা পাবেন, হিংসা আমার হচ্ছে না। আমার মনে হয় এখানকার যে বেতন কাঠামো সেটা আরো বৃদ্ধি করা উচিত, অন্যান্য রাজ্যে অনেক বেটার আছে। কিন্তু তার নিচের লোকেদের কি হবে? তাদের কথা ভাবা হবে না? তাদের সংসারটা কি করে চলছে 5,000 7,000 10,000-এ, সেটা ভাবা হবে না? যত উপরের লোকেদেরকে ভাবতে হবে, আলাদা করে ভাবছি। এটার অ্যাকচুয়াল অর্থ কি? এটার অ্যাকচুয়াল অর্থ এটাই যে এদেরকে আমরা হাতে রাখবো, ওদেরকে দিয়ে বাকিদেরকে আমরা শোষণ করব, কন্ট্রোল করব। সেই ইংরেজদের লাট বাবুদের লাটের সে লাট ছিলেন না, সব বড় লাট ছোট লাট, তারপর কি সব র্যাঙ্কের সব অফিসার সব ছিলেন, ওই টাইপের কালচার শুরু করা হচ্ছে যে আমরা এই অফিসার র্যাঙ্কের, আমলা র্যাঙ্কের একটা অংশকে মোটা মাইনে দিয়ে পুষিয়ে রাখবো, তাদেরকে কন্ট্রোল রাখবো, আর ওদেরকে দিয়ে পুরো বাকিটাকে কন্ট্রোল করব। ওদেরকে পুষিয়ে দিলে আমার তো একজনকে পোষাতে হবে, একজনকে পোষাতে গেলে 10,000 20,000 দিল্লিতে তাকে পুষিয়ে দেওয়া যাবে। কিন্তু আমি ওই একজনকে পুষিয়ে 10,000 টাকা দিয়ে আমি যদি 100 জনকে তার আন্ডারে একেবারে বেতন কমিয়ে রাখতে পারি, তো দিতে হবে তো এনাকে 10,000 বেশি। আর আমি 100 জনকে ওনার আন্ডারে, 100 কেন আরো বেশি হবে একজন আন্ডারে, 200 জনকে যদি কন্ট্রোলে রাখতে পারি, তাদের থেকে তাদের বেতন পার হেড 20,000 টাকা কেটে রেখে, মানে 10,000 টাকা বেতন, অ্যাটলিস্ট 30,000 টাকা বেতন দেওয়ার কথা, তাই 10,000 কাজ করাচ্ছি, মানে পার হেড 20 বাঁচাচ্ছি। তো একজনকে 20,000 টাকা বেশি দিয়ে আবার দিলে আমার সমস্যা কোথায়? আমি তো পার হেড 20,000 টাকা করে বাঁচিয়ে ফেলছি। 200 জনের থেকে যদি আমি 20,000 টাকা করে পার হেড বাঁচাই, 30,000 টাকা বেতনের মাইনের জায়গায় 10,000 টাকা বেতন দিয়ে, মানে 20,000 টাকা ওখান থেকে করে, তাহলে আমার কত লাভ হলো? উনি কিন্তু এই অঙ্ক কষে উপরের র্যাঙ্কের লোকেদের বেতন বাড়িয়ে দিয়ে, সুবিধা দিয়ে এইসব করাচ্ছেন, করে আবার সব কাজকে উতরে দিচ্ছেন এসআইআর এর মতো ব্যাপারটাকে। ফলে এটা হচ্ছে ওই বিষয়টা শুরু হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন দর্শক কোন দিকে পরিস্থিতি যাচ্ছে? উনি কি পলিসিটা নিয়েছেন, ওনার দলের লোকেদের কন্ট্রোল আছে নাকি? কোনো কন্ট্রোল নেই তো। এখন থানা দল করে, থানার অফিসাররা তো এখন দল চালান, তারা তো দলকে নিয়ন্ত্রণ করেন অফিসাররা। এমনকি মাইক ম্যানও হয়ে গেছে। শুনলেন না কদিন আগে পুলিশকে রাগ করছিলেন, পুলিশ কি করছিল, মাইক দেখানি কেন? পুলিশের কাজ এখন মাইক দেখাও, নেতাজি ইন্ডোরে মাইকে গন্ডগোল হচ্ছিল বলে। ফলে উনি এখন এই পলিসিতে চলে এসেছেন, পুরো একবারে মানে প্রশাসনিক সিস্টেমে দল চালাচ্ছেন। জনতার সমর্থন বলে কিছু নেই, থাকার কথাও না। যা চুরি দুর্নীতি হয়েছে জনগণ সমর্থন করতে পারে না। এখন বেতনভুক অফিসারদেরকে দিয়ে বেতন দেওয়ার মাধ্যমে, পুষিয়ে দেওয়ার মাধ্যমে এখন এটা উনি করছেন সরকারি কোষাগার থেকে খরচা করে। এর জন্য দলের টাকাও লাগছে না, সরকারি কোষাগারে খরচা করে উনি নিজেকে কন্ট্রোল করছেন। কিন্তু বিষয়টা কোন দিকে যাচ্ছে? বিষয়টা ওই দিকে যাচ্ছে, চরম একটা অসন্তোষের দিকে যাচ্ছে। এই র্যাঙ্কের লোকের নিচেতলার অফিসাররা, এমনকি পুলিশের নিচের অফিসাররা, তারাও ডিএ পাচ্ছেন না, পর্যাপ্ত পাচ্ছেন না, নানানভাবে তারা সমস্যার মধ্যে রয়েছেন। এবং মানে পুলিশে যেমন বলছি নিচের দিকে, তেমনি অন্য সেক্টরের নিচের দিকে, তাদের মধ্যে চরম একটা অসন্তোষ তৈরি হচ্ছে। আর অসন্তোষ যখন সব সীমাকে অতিক্রম করে যায়, তখন জানেন কি হয়। সাধারণ মানুষের তো ক্ষোভ রয়েছে সরকারের প্রতি, সরকারের এই এবারে অপশাসন যেটা চলছে তার বিরুদ্ধে। আর যারা সরকারি কর্মচারী, আমি তো জোর গলায় বলতে পারবো অন্তত 80% সরকারি কর্মচারী এই শাসকের বিরুদ্ধে। শুধু ওই উপরে যে নেতা টাইপের, কোথাও বড়বাবু নেতা, কোথাও ভিডিও নেতা, এই নেতাদের চাপে তারা কেউ কিছু সেই অর্থে বলে উঠতে পারছে না, কিন্তু ক্ষোভে ফুসছেন। কিন্তু এই ক্ষোভ যখন ঐক্যবদ্ধ হবে, পুঞ্জীবিত হবে, এবং তার যখন একসঙ্গে বহিঃপ্রকাশ ঘটবে, তখন দেখব শান্তিতে কতজন ঘুমোতে পারেন শান্তিনিকেতনে বা খালপাড়ে, সেটাও দেখতে পাবো।
দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে বলবেন, এবং এসআইআর পর্ব চলাকালীন এই যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, অ্যাকচুয়ালি কি বার্তা, কি চাইছেন উনি, কি বা করা উচিত জনগণের বা যে সমস্ত বিরোধী পার্টি আছে তাদের, সবার উদ্দেশ্যেই দর্শক আপনাদের মতামত রাখবেন। কারণ কারণ আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই মতামত পড়েন, সাজেশন গুলো যেগুলো দেন সেগুলো কিন্তু পড়ে দেখেন। অবশ্যই বলবেন দর্শক যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।